আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকিদাতা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার। হত্যা, চাঁদাবাজি ও পুলিশের ওপর গুলিবর্ষণ সহ 16টি মামলা। সৌদি আরব ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 30শে মার্চ ঈদ উল ফিতর বলে কুয়েতের বিজ্ঞান কেন্দ্রের ঘোষণা। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে পাশে থাকতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি। শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত মন্তব্য। দ্রুত সংস্কার করে নির্বাচনেই দেশের মঙ্গল জাতিসংঘ মহাসচিবকে জানালো বিএনপি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছে এনসিপি। আওয়ামী জাহেলিয়াত যেন ফিরে না আসে, এটাই জনগণের প্রত্যাশা বললেন জামায়াতে আমির। নির্বাচনের বিষয়ে স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকিদাতা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সিএমপি ও তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ 16টি মামলা রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি জানান, সাজ্জাদের সহযোগীদের ধরতেও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ চট্টগ্রামের হাটহাজারী শিকারপুরের সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ বোস্তামি, অক্সিজেন ও চানগাঁও এলাকার ছোট সাজ্জাদ নামে পরিচিত। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, জমি দখল, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। 2024 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালান তিনি। এ বছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। এই ঘটনার পরপর সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অবশেষে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আমরা তার অবস্থান বসুন্ধরা সিটিতে আছে নিশ্চিত হয়ে কমিশনার স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের সিএমপি বিশেষ সিভিল টিম তাকে সেখানে বসুন্ধরা সিটি আমরা প্রেরণ করি। সিভিল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েই সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাজ্জাদের অন্য সহযোগীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে, যার মধ্যে বায়েজিদ বোস্তামি থানা রয়েছে 6টি মামলা, তারপরে চাঁদগাঁও থানা রয়েছে 4টি মামলা এবং হাটহাজারী থানা রয়েছে 6টি মামলা। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। শনিবার রাতেই তাকে চট্টগ্রামে নেওয়া হয় বলে জানান পুলিশ এই কর্মকর্তা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরব ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা 29টি হবে এবং 30শে মার্চ ঈদ উল ফিতর। কুয়েতের আল ওজাইরি বিজ্ঞান কেন্দ্রের ঘোষণার উদ্ধৃতি দিয়ে আরব টাইমসে খবর প্রকাশ করেছে। তবে খবরে আরও বলা হয়েছে, রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।
আল ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে 29শে মার্চ সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদটি মাত্র 8 মিনিট থাকবে। সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য, তবে অসম্ভব হবে না। সংস্থাটি বলেছে 29শে মার্চ দুপুর 1:57 1446 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 30শে মার্চ ঈদ উল ফিতর পালিত হলেও পূর্ব দিকের দেশগুলোতে ওই দিন ঈদ শুরু হবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে, তারা হয়তো 30টি রমজান পূর্ণ করবে। কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি 4 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত অবস্থান করবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার গুণগত উন্নয়ন সহ জনগণের আশা পূরণে জাতিসংঘ পাশে থাকবে। বাংলাদেশে সফরের শেষ সময়ে শনিবার যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির 50 বছর উদযাপন এবং রমজান সংহতি সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের যৌথ সংবাদ সম্মেলন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত করতে চাই, জাতিসংঘ বাংলাদেশের শান্তি ও আস্থা ফিরিয়ে আনার এই প্রক্রিয়ায় সহযোগী হতে প্রস্তুত। টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ আমাদের সহযোগী মনে করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠাতে স্থিতিশীল পরিবেশ তৈরি করা প্রয়োজন, আর সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা, যেন সেখানে সহিংসতা বন্ধ হয় এবং রাজনৈতিক বন্দোবস্ত ফিরে আসে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশকে সাধুবাদ জানালেও জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দেন, বাংলাদেশের এই সৌজন্য আজীবনের জন্য ধরে নেয়ার কারণ নেই। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া হলেই দেশের মঙ্গল। এই বিষয়টি মহাসচিবকে তারা বলেছেন। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাহুল রায়ের রিপোর্ট। বাংলাদেশে 4 দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো জানিয়েছে, সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে মতামত তুলে ধরেছেন তারা। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে সেটা বাংলাদেশের মানুষ, সেটাই মানে বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন। আমরা সংস্কার বিষয়ে ওভারঅল আলাপ করেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি, গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি, সামনের যেই জাতীয় নির্বাচনটা একই সাথে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এবং পাশাপাশি আমরা বিচারের বিষয়টা বলেছি এবং সার্বিকভাবে ইউএনকে আমরা ধন্যবাদ জানিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে তারা বাংলাদেশের এই রিফর্ম প্রসেস সহ বাংলাদেশেরকে নানাভাবে সহযোগিতা করেছে। জাতিসংঘের যে সেক্রেটারি তিনি এটাই বলেছেন যে বাংলাদেশে যাতে আমরা নিজেরাই একটা ঐক্যমতে আসতে পারি, আমরা যদি নিজেরা ঐক্যমতে আসতে পারি তাহলে তারা তাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা। আপনার কাছে কি মনে হয়? টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। উনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন
এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী এবং ওনাকে আমরা জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে 4 দিনের সফর শেষ হবে রোববার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী জাহিলিয়াত যেন আর ফিরে না আসে, জনগণ এটাই প্রত্যাশা করে। গত 15 বছরে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের কাউকেই ছাড় দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি। যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের বিষয়ে স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান জামায়াতে আমির। আক্তার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও অংশ নেন। যোগ দেন বঙ্গবীর কাদের সিদ্দিকীও। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের নেতাকর্মীদের উপর চলা জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন জামায়াতের আমির। বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায় আছে, গুলির মুখেও তারা দেশ ছেড়ে পালায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন, আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। এ সময় কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চান ডাক্তার শফিকুর রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ধর্ষণের ঘটনা পুরো দেশ জুড়ে ভয়াবহতার রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছেন প্রায় 300 নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার 140 জন। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের নৈতিক কর্তৃত্ব হারিয়ে যাওয়ায় অপরাধ বেড়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ এবং নির্যাতনের পর নৃশংস হত্যার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। বিচারহীনতা ও দায়ীদের দ্রুত জামিনের সংস্কৃতিতে আস্থাহীনতার পাশাপাশি জনমনে বেড়েছে আতঙ্ক। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে 2020 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে অন্তত 11,758 জন নারী ও শিশু নির্যাতন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে 6,305 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে 207 জনকে, যাদের মধ্যে 118 জনই শিশু। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে চলতি বছর ফেব্রুয়ারিতেই ধর্ষণের অভিযোগে দিনে গড়ে 12টি মামলা হয়েছে। সম্প্রতি নারী শিক্ষার্থীদের হেনস্থা ও মাগুরায় শিশু ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা ও বিদেশের ঘটনায় রাজধানী সহ সারা দেশ যখন ফুঁসছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্থাকারীকে জামিনের ঘটনায় চলছে আলোচনা ও সমালোচনা। পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধ। এখন আমরা যেই জায়গায় বলছি যে বাড়ছে কেন, সেই বাস্তবতাটা হচ্ছে যে আসলে আমরা যে সোসাইটির যে একটা নতুন করে তৈরি হওয়া আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়েছে, সেই জায়গাটাতে ক্রিমিনালরা তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ পেয়েছে। এবং এই উপযুক্ত পরিবেশটা কেন পেয়েছে? কারণ আপনি দেখেন যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষার যাদের দায়িত্ব রয়েছে, মূলত সেই পুলিশ বাহিনী, তারা কিন্তু দৃশ্যত নিষ্ক্রিয় হয়ে আছে। এই নিষ্ক্রিয় হওয়াটা কিন্তু তাদের ইচ্ছা বা কাজের ঘাটতির বিষয়টা তা না। এই নিষ্ক্রিয় হওয়ার বিষয়টা হচ্ছে তাদের আসলে মোরাল যে একটা অথরিটি ছিল জনগণের উপরে, 5ই আগস্টের এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু সেই মোরাল অথরিটি তারা হারিয়ে ফেলেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। পুরুষতান্ত্রিক অবদমনের কারণে মূলত নারীরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র একটা যৌন ইচ্ছা পূরণ করছে তা না, এটা একটা ক্ষমতারও বহিঃপ্রকাশ। সেই জন্য দেখা যায় যে যারা সমাজের মধ্যে ক্ষমতাবান থাকে তারা পার পেয়ে যায়,
এখন এই যে সামাজিক ক্ষমতা, এই সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, যোগাযোগ, আদালত, পুলিশকে প্রভাবিত করার, মানে নারী যদি দুর্বল হয়, দুর্বল সামাজিক অবস্থান, দুর্বল শ্রেণীগত অবস্থান, দুর্বল সে যদি সংখ্যালঘু হয়, তো এই দুর্বলতাগুলো তাকে আরও বেশি নাজুক অবস্থার মধ্যে ফেলে দেয়। সমাজ বিজ্ঞানীদের মতে সামাজিক অপরাধ প্রবণতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিরোধও দরকার। প্রয়োজন পারিবারিক, সামাজিক ও মানবিক মূল্যবোধের চর্চা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনায় নদী বাঁচাতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষার উপর জোর দিয়েছেন বক্তারা। তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে পারলে নদী রক্ষার প্রচেষ্টা সফল হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগেরও তাগিদ দিয়েছেন তারা। আলিম আল রাজের রিপোর্ট। আবহমান বাংলার কৃষি, অর্থনীতি, সামাজিক অবস্থা ও সংস্কৃতি এবং জীবনাচারের সঙ্গে মিশে আছে নদী। জলবায়ু পরিবর্তনের কারণে পানি প্রবাহ কমে যাওয়া এবং দূষণ দখলের বিপরীতে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অব্যবস্থার পাশাপাশি লোভ এবং লাভের চক্রে নদীমাতৃক বাংলাদেশের নদী এখন আবদ্ধ হয়ে গেছে নদীতে। নদী বাঁচাতে তরুণ প্রজন্মকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে রাজধানীর পর্যটন কর্পোরেশনে আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আয়োজন। এই নদীর জন্য কাজটা কেমন ভাবে করতে হবে, যেটা আমার রক্তের অর্থাৎ ধমনীর কাজ করছি আমি। আমার রক্ত যদি সঞ্চালিত হয়, আমি যেমন ভালো থাকবো, আমার দেশ ভালো থাকবে এই নদীগুলোর সুন্দর সঞ্চালনের মাধ্যমে। তরুণদের মাঝে নদী ভাবনাটাকে জাগ্রত করার জন্য, তরুণদের মাঝে যে নদীর যে ঔনাসিক সেটা যেন চলে যায়, সেইটা মানে তাদের পুঞ্জীবিত শক্তিকে জাগানোর জন্য আমরা এই আয়োজনটা করি। সারা বাংলাদেশের পরিবেশের চিত্র যদি দেখি, ঠিক একইভাবে যদি আন্তর্জাতিক মানে বিবেচনা করা হয়, সেখানেও খুব একটা ভালো অবস্থান আমরা থাকবো না। নৌপথের বর্তমান দৈর্ঘ্যগত বিআইডব্লিউটি এর দাবি মতে একরকম, বাস্তব ক্ষেত্রে যারা পরিচালনা করে তাদের দাবি আর একরকম, এরকম নানান ধরনের একটা আপনার অস্বচ্ছতা কিন্তু এর মধ্যে আছে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে দূষিত হচ্ছে নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র, হুমকিতে পড়ছে পুরো সভ্যতা। পলিথিন ব্যবহার যে একটা বিস্তার হয়েছে, সেটা থেকে শুধু আমি বলবো যে শুধু রোগ না, আমাদের খাবার, কৃষি সবকিছুর মধ্যে একটা বড় ধরনের ধাক্কা এসেছে। সুতরাং চিন্তা করতে হবে আসলে এই নদীর সুস্থতা কিভাবে রক্ষা করা যায়। যখনই আমরা রিভারকে সামনে রেখেই আমাদের সমস্ত পরিকল্পনা করব, সেই পরিকল্পনাটাই হবে টেকসই, সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা যে ডিসিশনটা নেন না কেন একটু ভেবে চিন্তে নেন। যেহেতু আমরা বলছি যে নদীর একটা সত্তা, জীবন্ত সত্তা, তো এই জীবন্ত সত্তাকে মেরে ফেলার অধিকার আসলে আমাদের নেই। We'll really commit to the actions to revive our rivers. So I'm looking forward to this kind of initiatives. আসুন আমরা সবাই নদী রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হই। নদী সহ সব ধরনের দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশব্যাপী জাগরণ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। স্রোতময় নদীগুলো এখন যেভাবে কলুষিত হয়ে গেছে, বোঝা যায় নদীগুলো যে অবস্থা, সেটাও কিন্তু সুখকর কোনো অবস্থা নয়। আলোচনা এবং আলোচনার পরে এটা নিয়ে কাজ করা, এই দুটোই কিন্তু করতে হবে এবং যত বেশি সবাইকে এর সাথে সম্পৃক্ত করতে পারবো, তখনই কিন্তু এর থেকে একটা ভালো ফল পাওয়া যাবে। আজকে ইটভাটার থেকে 53 থেকে 55% বায়ু দূষণ হচ্ছে, তার পাশাপাশি অযোগ্য যানবাহন যেগুলো চলছে রাস্তায়। শুধু যে আমরা সজাগ করব সবাইকে তাই নয়, আমরা কিন্তু বাধাও দিতে হবে আমাদের যারা এই দূষণ করছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটি কথা, এই নদী আমাদের প্রাণ, এই নদীকে বাঁচাতে হবে এবং এই নদীকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে সবার। পরে নদী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক M&J, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।
দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে দর্শক। ফিরে এলাম বিরতির পর। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন। ইতোমধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় 65%। সড়ক, রেল, নৌযোগাযোগ ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ইকোনমিক জোনের 400টি প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। যমুনা সেতুর পশ্চিম পারে 1042 একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল। দেশের বৃহত্তর এই অর্থনৈতিক অঞ্চলে 60% জমি কারখানার জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি জমিতে খেলার মাঠ, জলধারা, বিনোদন কেন্দ্র, হাসপাতাল, কারিগরি ইনস্টিটিউট, পুলিশ ফাঁড়ি, সোলার প্যানেল পার্ক সহ থাকবে পানি শোধনাগার এবং বনায়ন। 14টা দেশ ইতিমধ্যে 114 একর জমি তারা অলরেডি বরাদ্দ পেয়েছে। বিভিন্ন দেশ অলরেডি এখানে শিল্পাঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কিন্তু তারা পরিদর্শনে আসছে। সিরাজগঞ্জ জেলার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জনগণের পক্ষ থেকে আমরা যারা বিনিয়োগ করবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধার পাশাপাশি সড়ক, রেল এবং নৌপথে উৎপাদিত পণ্য সরবরাহের সুযোগ থাকায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 65% হলেও এখন প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন শিল্প উদ্যোক্তারা। ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিক পোল সবগুলো গাড়া শেষ হয়ে গেছে। মাঝখানে একটি লেক আছে, লেকের উপরে ব্রিজ আমরা ইতিমধ্যে নির্মাণ করে ফেলেছি। ইন্ডাস্ট্রিয়াল জোন 1 আমরা অলরেডি রেডি করে ফেলেছি, কমার্শিয়াল জোন ইতিমধ্যে রেডি করে ফেলছি। উত্তরাঞ্চলে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এই অর্থনৈতিক অঞ্চল। এখানে আন্তর্জাতিক মানে বিভিন্ন ইউটিলিটি ফ্যাসিলিটিস এবং অবকাঠামো তৈরি করতে পারবে, যা বিদেশি বিনিয়োগকারীদের এই ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আরো বেশি করে উৎসাহিত করবে। 2018 সালে 4 অক্টোবর 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা। আর 2019 সালে 3 এপ্রিল শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। আল মুকসিদ, চ্যানেল আই। কানাডার ক্যালগারি সিটির সিটিস রাইজিং স্টার টপ 20 আন্ডার 20 অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যালগারি শহরের ডিফেন্ড বেকার হাই স্কুলের মেধাবী ছাত্র তারিফ মাহমুদ। মেধা, মননশীলতা, নেতৃত্ব গুণ আর কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ডে ভূষিত হন তারিফ। ক্যালগারি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে এই অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়। সে সময় ছিলেন সিটি ক্রাউন্স অথরিটি, এভিনিউ কর্তৃপক্ষ ও YMCA এর তত্ত্বাবধানে সরকারি, বেসরকারি ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা। লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র ও এনডিপি নেতা নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র, YMCA প্রেসিডেন্ট অ্যান্ড CEO শ্যানন ডোরাম ও অন্যরা সে সময় ছিলেন। চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায় নিজেকে নিয়োজিত রেখে ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে এগিয়ে আসতে চান বলে চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে জানান তরুণ মেধাবী তারিফ মাহমুদ। তারিফ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়ার মাদারগড়া গ্রামের সন্তান। তার বাবা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। মা জাহিদা আফরিন চাকুরিজীবী। এবারে যাচ্ছি কৃষি সংবাদে। গাইবান্ধায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে, তবে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ভালো ফলনেও লাভ হচ্ছে না চাষিদের। কোল্ড স্টোরগুলোতে আলু সংরক্ষণে কার্ড না পাওয়া সহ নানামুখী সংকটের কথা জানিয়েছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। চলতি রবি মৌসুমে স্বল্প মেয়াদী ফসল হিসেবে জেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে আশানুরূপ। তবে বীজ, সার সহ কৃষি উপকরণের দাম বাড়ায় আলু চাষে ব্যয় বাড়লেও বাজার দর কমে যাওয়ায় লাভবান হতে পারছেন না চাষিরা। হালের দাম বেশি, কিষের দাম বেশি, সব জিনিসের রেট বেশি। 300, 400, 500 তো নেয়নি, 300, 350, 400। স্টোরে রাখবো, স্টোরের দাম বেশি। আলু ও আলু বীজ সংরক্ষণে চাষিদের অগ্রাধিকারের ভিত্তিতে কোল্ড স্টোরেজগুলোর পর্যাপ্ত কার্ড সরবরাহ করছেন না বলে অভিযোগ করেছেন চাষিরা। এই আলু যদি আমরা সংরক্ষণ করি আলু স্টোরে, সেখানে তো আমরা বের কাঠ পাচ্ছি না। এই যে সিন্ডিকেট করছে, কাঠগুলো কেউ কেউ নিয়ে একবার জোরে দিয়ে দিয়েছে, বুঝছেন।
এই যে আমরা গৃহস্থ মানুষ কাঠ পাচ্ছি না। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চাষিরা যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য প্রাকৃতিক উপায়ে আলু সংরক্ষণের সহযোগিতা এবং প্রযুক্তিগত পরামর্শ দেয়া হচ্ছে। আপনার বায়ু চলাচল করে এবং শুষ্ক জায়গা, সেইখানে বালিতে বা একটু উঁচুতে চাটাই পেরে আলুর স্তর যাতে 1 মিটারের বেশি উঁচু না হয় এবং প্রস্থ যাতে 2 মিটারের বেশি বড় না হয়, এইরকম করে আপনারা আলু সংরক্ষণ করতে পারেন। আর পোকামাকড় এবং ইঁদুর রোধের জন্য এই ক্ষেত্রে আপনারা বিষকাটালি বা নিম পাতা শুকায়ে গাছে পাতা, এটা আপনারা ঘরে ঝুলাইয়ে দিতে পারেন। লোকসান ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে আলু চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পৌরসভা হলেও নোয়াখালীর চৌমুহনীতে এখনও গড়ে ওঠেনি আধুনিক পার্ক। খেলাধুলা ও বিনোদনের অভাবে ব্যাহত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। তবে দেরিতে হলেও শিশু কিশোরদের নির্মল চিত্ত বিনোদন নিশ্চিতে গোলাবাড়িয়া পৌর শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। মাঠ ও পার্ক স্বল্পতায় 4 দেয়ালে বন্দি জীবন কাটাচ্ছে শিশুরা। এতে বাধাপ্রাপ্ত হচ্ছে মানসিক বিকাশ। সেই সাথে মুঠোফোন সহ ইলেকট্রনিক ডিভাইসে আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। খেলাধুলা সহ শিশুদের যথাযথ মানসিক বিকাশে বেগমগঞ্জে শিশু পার্ক নির্মাণের উদ্যোগ উপজেলা প্রশাসনের। এলাকার প্রাণের দাবি ছিল এই চৌমুহনীতে একটি শিশু পার্ক হওয়ার জন্য। তো আমাদের জনপ্রতিনিধিরা আমাদের এটারে জাস্ট আইওয়াশের মাধ্যমে টেন্ডার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আর আমরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছি, আমাদের জন্য একটি খেলার মাঠ এবং পার্কের খুবই প্রয়োজন। এখানে একটা পার্ক হবে, তাই জন্য আমরা অনেক খুশি। পার্ক হতে চাই, আমি জানি এখানে খুশি। এই পার্ক হওয়ার পরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। 7টা রাইড আমরা এখানে স্থাপন করব। শিশুদের নির্মল বিনোদনে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। আজকে আমরা এই পৌরসভার পক্ষ থেকে ফান্ড আমরা একটা রেজ করে এই পার্কটা করার উদ্যোগ নিয়েছি। সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি গোলবাড়িয়া পৌর শিশু পার্ক শিশু কিশোরদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করবে প্রত্যাশা এলাকাবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকিদাতা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার। হত্যা, চাঁদাবাজি ও পুলিশের ওপর গুলিবর্ষণ সহ 16টি মামলা। সৌদি আরব ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 30শে মার্চ ঈদ উল ফিতর বলে কুয়েতের বিজ্ঞান কেন্দ্রের ঘোষণা, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে পাশে থাকতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি, শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত মন্তব্য। দ্রুত সংস্কার করে নির্বাচনে দেশের মঙ্গল জাতিসংঘ মহাসচিবকে জানালো বিএনপি। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা বলেছে এনসিপি। আওয়ামী জাহেলিয়াত যেন ফিরে না আসে, এটাই জনগণের প্রত্যাশা বললেন জামায়াতে আমির। নির্বাচনের বিষয়ে স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।